পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের বিষয় ঘরোয়া পদ্ধতিতে কেঁচো সার উৎপাদন। ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে কেঁচো সার উৎপাদন করব, এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর, পাশাপাশি TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি ডক্টর অজিত কুমার পোদ্দার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা তো আজকে যেটা জানবো আপনার থেকে সেটা হলো কিভাবে আমরা কেঁচো সার ঘরোয়া পদ্ধতিতে উৎপাদন করতে পারবো। তো সেটা জানার আগে প্রথমেই একটু জানতে চাইবো যে কেঁচো সারের প্রাথমিক ধারণা, মানে কেঁচো সার সম্বন্ধে যদি একটু প্রাথমিক ধারণা আমাদেরকে দেন। ধন্যবাদ আপনাকে। কেঁচো সার এক ধরনের জৈব সার। আমরা যদি সারকে ভাগ করি, এটা 4টা ভাগ করা যায়: কেমিক্যাল বা রাসায়নিক সার, জৈব সার, জীবাণু অথবা বায়ো ফার্টিলাইজার, আর সবুজ সার অথবা গ্রিন ম্যানিউরিং। সেই ক্ষেত্রে আমি বলবো যে কেঁচো সারটাকে বলা হয় জৈব সার। ফলে আমাদের একটা নর্মাল গাছ উৎপাদন করতে 20 ধরনের এলিমেন্টের দরকার হয়। আচ্ছা। সেই ক্ষেত্রে কিছু এলিমেন্ট বেশি পরিমাণে লাগে, কিছু এলিমেন্ট কম পরিমাণে লাগে, কিন্তু লাগতে হবে, নাহলে তারা কমপ্লিট করতে পারেন না তাদের জীবনচক্র। কিন্তু কেঁচো সার আপনি যদি শুধু নাইট্রোজেন ব্যবহার করেন, ইউরিয়া সার ব্যবহার করেন, তো আপনি শুধু নাইট্রোজেন ব্যবহার করছেন। আচ্ছা। এবং আর 19টা দিচ্ছেন না। কিন্তু কেঁচো সার যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধু 19 না বা 20 না, এটা আপনি মোর দ্যান 40-50 চলে যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে আদার নিউট্রিয়েন্টও থাকে। কারণ একটা গাছকে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, সেখানে দেখা যায় গাছে 90 ধরনের এলিমেন্ট আছে। আচ্ছা। অতএব কেঁচো সার খুবই উপকারী সার বর্তমানে, এবং এরা পরিবেশের উপর কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া ফেলে না, এবং যে ফল বা ফসল উৎপাদন হয় তার খাদ্য গুণাগুণও যথেষ্ট পরিমাণে বেশি থাকে। অতএব বর্তমানে, আগে আমরা কেঁচো সারের পূর্বে আমরা জৈব সার ব্যবহার করতাম, মানে জেনারেল কম্পোস্ট ব্যবহার করতাম, যাকে হিউমাস বলা হয়। কিন্তু এখন পৃথিবীতে কেঁচো সার উৎপাদন করাতে পারলে পরে
হিউমাসের বদলে কেঁচো সারই ব্যবহার করা হয়, কারণ এর ভিতরে অনেক মিনারেল, ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক এই জাতীয় পদার্থ ওখানে থাকে তার সিলোমিক ফ্লুইডের ভিতরে। তার ফলে তো নিশ্চয়ই মাটির স্বাস্থ্যও ভালো থাকে। হ্যাঁ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফসলের উৎপাদন সঠিকভাবে করার জন্য কেঁচো সার যদি ব্যবহার করেন সবচেয়ে ভালো উৎপাদন হবে। যদিও এটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় বড় মাঠে, কিন্তু কিচেন গার্ডেনে যদি এটা ব্যবহার করা যায় সেই ফসলের উৎপাদন এবং তার স্বাদ অন্যান্য ফসলের তুলনায় যথেষ্ট ভালো থাকে। বেশ, তাহলে আমরা কেঁচো সার সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা পেলাম আপনার থেকে। এবার জানতে চাইব যে কেঁচো সার পাওয়ার জন্য আমাদের তো কেঁচোকেই ব্যবহার করতে হচ্ছে, তো কোন কোন ধরনের কেঁচো আমরা ব্যবহার করি, মানে সব ধরনের কেঁচো কি আমরা ব্যবহার করি? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে যে কেঁচো সার উৎপাদন হয় সেক্ষেত্রে মাত্র আমরা 3টে কেঁচো সারকে ব্যবহার করি: পেরোনিস এক্সিভেটাস, ইউড্রেলাস ইউজেনি, ইসেনিয়া ফেডিরা। যদিও পশ্চিমবঙ্গে 62 ধরনের কেঁচো পাওয়া যায়, সারা ভারতে প্রায় 400 ধরনের, আর সারা পৃথিবীতে 3900 মতো কেঁচো পাওয়া যায়। কিন্তু কমার্শিয়ালি ব্যবহারের জন্য এই 3টা বর্তমানে পশ্চিমবঙ্গে কেন ভারতে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, অতএব এই 3টা কেঁচো দিয়ে ব্যবহার হয়, কারণ এরা বেশি দিন বাঁচে, সারাক্ষণ খেতে খায়, ওরা দিন রাত্রি 24 ঘন্টা খায়, এবং খাদ্যের মাত্র 5 থেকে 10 ভাগ তার নিজের শরীরের জন্য রাখে, আর বাকিটা তার কাজ দ্বারা তার পটি দিয়ে বের করে দেয়। এবং এরা ব্রিডিং বেশি করে, বিভিন্ন টেম্পারেচারে তারা বেঁচে থাকতে পারে। এইসব দিক বিবেচনা করে আমরা এই 3টা কেঁচোকেই বাণিজ্যিকভাবে সার উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। বেশ, তো এই কেঁচো সার তৈরির জন্য কেঁচো ছাড়া আর কি কি কাঁচামাল লাগছে? আচ্ছা, কেঁচো সার আপনি আর একটা কথা আপনাকে জানাতে চাচ্ছি যে কেঁচো কিন্তু র ম্যাটেরিয়াল খায় না, কাঁচামাল খায় না। আপনি একটা কেঁচোকে ছেড়ে দিয়ে দেখবেন একটা পটলের উপর বা পটল কেটে দিয়েছেন, সে কিন্তু চলে যাবে, খাবে না, কারণ সে পার্শিয়ালি ডিকম্পোজ মানে আংশিক পচন জিনিস খেতে পছন্দ করে। যদিও কেঁচোর সবচেয়ে ভালো খাদ্য হলো 20 থেকে 25 দিনের কাউডাং মানে গোবর সার। আচ্ছা, এই গোবরটা খুব ভালো খায় ওরা। অতএব কাঁচামাল হিসাবে আমরা এক কথা যদি বলতে চাই, পচনশীল যে কোনো দ্রব্যই আপনি কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারবেন, এটা হলো প্রথম কথা। আচ্ছা, একটু আপনাকে থামাচ্ছি। আপনি যে বলেন 20 থেকে 25 দিনের কাউডাং, হ্যাঁ, গোবর, তো 20 থেকে 25 দিনের গোবরটা তো শক্ত হয়ে যেতে পারে। না, ভিতর দিকে শক্ত হয় না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, উপরেরটা শক্ত হয়ে যায়, ভিতরটা শক্ত না। কিন্তু এই 20 থেকে 25 দিন বলার কারণ হলো, যখন নাকি গোবরটা কাউ মানে ছাড়ে, তখন কিন্তু এখান থেকে কিছু জৈব একটা রিয়েকশন হয়, এবং সেখানে তখন কিছু মানে কেমিক্যাল সিক্রেট হয়, যা নাকি মানে কেঁচোর জন্য ভালো না, গাছের জন্য ভালো না। যেই জন্য যদি আপনি কোনো মাঠে যে গোবর দেখবেন যে যেখানে গোবর পড়েছিল সেই জায়গাটা একদম ক্লিন হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে ওখান থেকে পুকি উঠতে থাকবে এবং ঘাসটা বড় হবে। কিন্তু তো প্রথম অবস্থায় এখানে কিছু রাসায়নিক সাবস্টেন্স ছাড়া হয়, যা নাকি কেঁচো এবং গাছের জন্য ভালো না। এই জন্য আমরা বলি 20 থেকে 25 দিন পর কেঁচোটাকে ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য। বেশ, আর কাঁচামালের কথা যেটা বললেন, কাঁচামালও আপনাকে প্রথম কৃষক ভাগে মনে রাখতে হবে, পচনশীল যে কোনো দ্রব্যই কেঁচো সারের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? তাছাড়া কিছু কিছু বাদ আছে, যেমন ধরেন তামাক পাতা, পেঁয়াজ, তারপরে লঙ্কা, এই জাতীয় কিছু সাবস্টেন্স আছে, সেগুলো বাদ দিতে হবে। যেমন সিনথেটিক কাপড়, তারপরে ধরেন আপনি রাসায়নিক সারের যেমন ইউরিয়া, টিএসপি, এগুলো কিছু পয়জন, যেমন কোনো একটা আপনি নার্সিংহোমের থেকে যেসব আউটপুট বেরোয়, বর্জ্য পদার্থ বেরোয়, সেগুলো কিন্তু আপনি সবগুলো ব্যবহার করা যাবে না, কারণ এখানে কিছু কিছু জিনিস থাকে যা নাকি কেঁচোর জন্য ক্ষতিকর হতে পারে। তাছাড়া পচনশীল সব জিনিসই ব্যবহার করা যায়। ধরেন আপনি বাজারে, আমাদের মাছের বাজার বলেন বা সবজির বাজার বলেন, সেগুলোর যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার যায়। মাংসের বাজারও ওয়েস্ট প্রোডাক্ট হওয়া যাবে। তারপরে ধরেন আপনি ফুলের বাজারে যে ওয়েস্ট প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। আপনি বাড়িতে যা রান্নাবাড়ি করা হয়, আপনি তরকারি তো সব কিছু খান না,
কিছুটা ফেলে দেন, ওগুলো ব্যবহার করতে পারবেন। বা আপনি ধরেন ভাত রয়ে গেল বা ডাল রয়ে গেল, সেগুলো ব্যবহার করবেন। কিন্তু প্রশ্ন থাকে, ডালটা যদি টক হয়ে যায়, মানে গন্ধটা যদি বেরিয়ে যায়, তখন কিন্তু সে আর পিএইচটা কমে যায়, অ্যাসিডিক হয়ে যায়, সেটাও ব্যবহার করা যাবে। এই জন্য কী ব্যবহার করা যাবে, কী ব্যবহার করা যাবে না, এই জন্য আমাদের বই আছে, বইয়ের মধ্যে দেখে নেবেন, সবচেয়ে ভালো হয় ওটা। একটু পড়াশোনা করতে হবে চাষিদের, হ্যাঁ, একটু জানতে হবে বা একটু গাইডলাইন নিতে হবে বিশেষজ্ঞদের থেকে, তবেই তারা সঠিকভাবে এই কেঁচো সারটা বাড়িতে উৎপাদন করতে পারবে। হ্যাঁ, মানে আমাদের তো আজকের বিষয়ই হলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করবেন আর কি। তো এবারে সেই কথায় আসি যে কাঁচামাল তো আমরা জানলামই, এবারে আসি যে কিভাবে কৃষক বন্ধুরা বাড়িতে এই সার প্রস্তুত করবেন। খুব ভালো যে কৃষক ভাইরা, আপনার অনেকগুলো পদ্ধতি আছে, নাবার্ড পদ্ধতি আছে, ব্যাঙ্গালোর পদ্ধতি আছে, তারপরে আমাদের যে হিপ পদ্ধতি আছে, তারপরে ট্যাঙ্ক পদ্ধতি আছে, 4 ট্যাঙ্ক আছে, 2 ট্যাঙ্ক আছে, অনেক পদ্ধতি আছে। তো আমাদের এতদিন ধরে কাজ করা এই পদ্ধতিগুলো কি সব দেশীয় পদ্ধতি? সবই দেশীয়, আমাদের দেশীয় হয়ে যায়। ব্যাঙ্গালোরে করে গেছেন এক ভদ্রলোক, ওটা ব্যাঙ্গালোর পদ্ধতি বলা হয়। নাবার্ড নাদেব পদ্ধতি, সেটাও নাদেব বলে এক সায়েন্টিস্ট উনি করেছেন। তারপরে ট্যাঙ্ক, এগুলো আমরা করেছি, হিপ করা হয়েছে, অনেক পদ্ধতি করা যায়। কিন্তু আমরা এগুলো মেরিটস অ্যান্ড ডিমেরিটস দেখে আমরা এখন বলছি যে আপনি শুধু হিপ পদ্ধতি করবেন। হিপ পদ্ধতি মানে মানে উঁচু উঁচু করে যে ঢিবি টাইপ, রাইট, ঢিবি টাইপ পদ্ধতি, ওটা হিপ পদ্ধতি বলা হয়, ওটা করবেন। আপনি কীভাবে করবেন, যেমন আপনি কখনো দেখেছেন যে আমাদের যে চীনাবাদাম বা বাদাম গাছের যে চাষ করার জন্য হিপের মতন করে নেয়, রেইস করে নেয় মানে মাটিটাকে, ওই রকম। বা কবরখানায় যে কবর দেওয়ার পরে যে একটা যে ঢিপ করে দেয়, ওই রকম পদ্ধতি। কারণ ওটা সবচেয়ে ভালো আমরা মনে করি। এছাড়া অনেক পদ্ধতি আছে, এবং কৃষক ভাইয়ের জন্য এটা সবচেয়ে ভালো হয়। ভালো হয় এই কারণে যে আপনি যদি একটা ফ্লোর করেন, যে ফ্লোরটা একটু স্লোপ থাকবে, মাটির ফ্লোর, মাটিরও করতে পারেন, আপনি ইট দিয়েও করতে পারেন, ওই এইগুলোকে একটু সিমেন্ট দিয়ে আটকে দিতে হয়। আচ্ছা, আর উপরে একটা ছাউনি দিতে হবে। কিসের ছাউনি দেবেন? যে কোনো ছাউনি। আপনি সবচেয়ে ভালো যদি আপনি খড় দিয়ে ছাউনি দেন, ওটা ঠান্ডা থাকে, বেস্ট। কিন্তু আপনি টিন দিলে একটু গরম হয়, কিন্তু যেহেতু চারিদিকে খোলা থাকে, সেই জন্য ওই নিয়ে এত চিন্তা করে না। সবচেয়ে ভালো হয়, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, বললাম খড় দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। খড় দিয়ে একটা ছাউনি করলেন, একটু মানে বাতাস, এই যে সূর্য অথবা বৃষ্টির থেকে রক্ষা করার জন্য প্রথম কারণটা এই কারণে। আর নিচে আপনি মাটি দিয়ে খুব শক্ত করে আপনি ফ্লোর করতে পারেন, অথবা ইট বিছিয়ে তার মাঝখান দিয়ে সিমেন্ট দিয়ে, যেমন ভিতরে না ঢুকতে পারে কেঁচো, এটা করে নিতে পারেন। তবে ওই বেসটা কিন্তু আপনি একটু স্লোপ করতে হবে। আচ্ছা, স্লোপ করতে হবে এই কারণে, কারণ বাড়ির কে কখন এই ময়লাগুলো ওখানে যে র মেটেরিয়াল ঢালছে, অতএব অনেকে জানবে না। বেশি অতিরিক্ত যদি জল ঢেলে দেয়, তো সেটা কিন্তু নিচের দিকে থেকে কিন্তু একটা স্ট্যান্ড হয়ে যাবে যদি স্লোপ না থাকে, এবং সেখানে কিন্তু কিছু বাজে গ্যাসের তৈরি হবে, যেরকম H2S, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, CO, এবং নাইট্রাস অক্সাইড, এই জাতীয় এগুলো কিন্তু বড় গ্যাসগুলো উৎপাদন হয়, তো কেঁচোর জন্য খারাপ। অতএব সেইগুলো মানে জলীয় যদি কিছু থাকে, সেটা ওখানে স্ট্যান্ড করে যায়, ফলে ওখানে ওই গ্যাসের সৃষ্টি হয়। সেই জন্য একটা স্লোপ করতে হবে, যে এক্সেস ওয়াটারটা যেমন স্লোপ দিয়ে বেরিয়ে চলে আসে, এটা আসল কথা। এবং আপনাকে বলেছিলাম যে ওখানে যে জলীয় বস্তুটা আসবে, সেটা কিন্তু ভার্মি ওয়াশ হিসেবে অনেক সময় অনেক কৃষক ভাইরা ব্যবহার করছে। তো আপনি হিপ করবেন, হিপটাকে প্রথম যে যতটুক আপনি পারেন কাঁচামাল দিবেন হাতের কাছে। আমি এই নিয়ে কিছু বলতে চাচ্ছি না, এই কারণে যে ঘরোয়া পদ্ধতি, আপনি হাতের কাছে যা পচনশীল পদার্থ পাবেন, আপনি সেটাই ব্যবহার করবেন। এই জন্য চিন্তা করার দরকার নাই। রেখে আপনি একটা কালো পর্দা দিয়ে ঢেকে দিবেন। প্রশ্ন উঠবে, কেন কালো পর্দা কেন? আপনারা জানেন যে ক্রিকেট জন্য খেলা হয়, তখন কিন্তু মানুষ সাদা, মানে টেস্ট ম্যাচগুলো সাদা পড়ে। কী জন্য জানেন? সূর্য রেশিরা আসে, রিফ্লেক্টর চলে যায়, ভিতরে অ্যাবজর্ব হয় না। কালো কিন্তু ওই হিটটাকে অ্যাবজর্ব করবে, করে ভিতরে পেনিট্রেট করে দিবে, তাতে হিটটা ওখানে যদি নর্মালি 70 হয়, ওটা 80 হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড। তখন বাজে যে জীবাণুগুলো আছে এবং কিছু স্পোর আছে, এগুলি মারা যাবে। এটা 10-12 দিন ও ঢেকে রাখবে।
কিচ্ছু করবে না, খালি কালো সব দিয়ে এবং তার সাথে গোবর দিতে হবে, কারণ এটা জীবাণু দিতে হবে। যদি গোবর তার কাছে না পাওয়া যায়, তার গরু না থাকে, তখন কিন্তু সে পচা পুকুরের যে কালো যে পানাগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারে, কারণ ওটা হলো জাস্ট টু মানে আমরা চাচ্ছি যে ওইটার জীবাণু সংখ্যা বাড়ানো, যারা ডিকম্পোজে সাহায্য করবে। আচ্ছা, ডিকম্পোজ হওয়ার জন্য সাহায্য করবে, এটাই মেইন কথা। অথবা বায়োগ্যাস যদি আপনি তৈরি করে তার স্যালারিও আপনি ব্যবহার করতে পারেন, যে এক্সেসটা বেরিয়ে আছে, দিয়ে 10 থেকে 12 দিন রেখে দেবেন এই দিয়ে, তারপর ওটাকে উঠিয়ে নিতে হবে, নিয়ে নিচেরটা উপরে, উপরটা নিচেটা মিক্স করবে, করে যখন নাকি আরও 10-12 দিন এরকম একদিন পর পর মিক্স করতে থাকবে, করলে পরে এরোবিক কন্ডিশন হবে, মানে বাতাসে যে প্রচুর জীবাণু আছে এগুলো ওই ভিতরে বসবে, বসে ওরা ডিকম্পোজ করা শুরু করবে। যখন কৃষক ভাই দেখবে যে আমি যে পটলটা দিয়েছিলাম, পচাই হোক আর ভালোই হোক, বা আমি সবজির অংশটা দিয়েছিলাম, সেটা বোঝা যাচ্ছে না, সেটাকে বলা হয় মানে পার্শিয়াল ডিকম্পোজ বা আংশিক পচন। যে আপনি যা দিয়েছিলেন সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, সেটাকে আংশিক পচন বলা হয়। সেই সময় আপনাকে জলের পরিমাণটাকে মনে রাখতে হবে, কারণ কেঁচো ছাড়ার আগে আপনাকে ওটাকে পরীক্ষা করতে হবে যে ওর ভিতরে 60% শতকরা 60% জল আছে কিনা। তো ওনার তো কোনো মেশিনপত্র থাকবে না, এটা আমরা নিজের একটা পদ্ধতি বের করছে, হাতেই করা যাবে। সে এক মুঠো ওখান থেকে পার্শিয়াল ডিকম্পোজ নিয়ে যদি সে প্রেস করে, যদি আঙ্গুলের ফাঁক দিয়ে জল নিচে টপ টপ করে পড়ে, তখন তাকে বুঝতে হবে যে অতিরিক্ত জল আছে। আচ্ছা, তখন থেকে এটাকে একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে বাড়ির দিকে ছিটিয়ে দিয়ে জলটাকে ইভাপোরেশন করে দিবে, মানে উড়িয়ে দিবে। আর যদি চাপ দেওয়ার পরে জল এই আঙ্গুলের ভিতরে না ঢুকে, আঙ্গুলের ফাঁকের ভিতরে না ঢুকে, তাতে মনে করতে হবে জল কম আছে, তখন তাকে কিছু জল অ্যাড করতে হবে। আর যদি প্রেস করার পর যদি জল ওই আঙ্গুলের ভিতরে আসে কিন্তু ড্রপ করে না, সেটা 60%। এটা আমরা পরীক্ষা করে দিই। চাষিরা এইভাবে ঘর পদ্ধতিতে এটাকে আইডেন্টিফাই করবে, পরীক্ষাটা করতে পারবে। এরপরে এর ভিতরে মানে ওই হিপ তৈরি করবে, যেটা আমি বললাম আপনার ঢিপি তৈরি করবে, করার পর ওখানে কেঁচোগুলোকে ছেড়ে দেবেন। কী রেটে ছাড়বেন, পরিমাণে ছাড়বেন, এটা কিন্তু নিয়ে অত আমাদের চিন্তা করার দরকার নাই, যেহেতু আমরা চাই ওনারা যত কম টেকনিক্যাল জিনিস জানুক। 10 থেকে 12টা আমরা বলে দিয়েছি। যদি আপনার পয়সা বেশি থাকে তো আপনি 20টা দেন পার কেজি পার্শিয়াল ডিকম্পোজে, অথবা যদি পয়সা কম থাকে আপনি 6টা দেন। কম দিলে একটু দেরি নেবে ভার্মি কম্পোস্ট তৈরি হতে, আর বেশি দিলে তাড়াতাড়ি আসবে, এই তফাৎ, আর কোনো তফাৎ নেই। তো কেঁচোগুলো উনি ছেড়ে দিবে, কখন ছাড়বে? বিকালের দিকে ছাড়বে, তারপরে সারা রাত ঠান্ডা থাকে। ছেড়ে দেওয়ার পর ওপরে ছেড়ে দেবে এবং কেঁচো তার নিজের মতো করে ভিতরে ঢুকে যাবে। এরপর কিন্তু সেই একটা খুব মারাত্মক কাজ করতে হয়। যদি আপনি 1 ঘন্টা পর আপনি এসে একটু ফাঁক করে দেখতে হবে কেঁচোগুলোকেও এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে না এক জায়গা বল হয়ে গেছে। যদি বলের মতো হয়ে যায়, গুটিয়ে যায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটা তুলে নিতে হবে, কারণ সামথিং রং, কিছু ভুল আছে। যেমন এটা পিএইচ হতে পারে, সিএন রেশিও হতে পারে, টেম্পারেচার হতে পারে, গ্যাস হতে পারে, যাই হোক একটা ভুল কিছু আছে যা নাকি কেঁচো সহ্য করতে পারছে না, এই জন্য সে বলটা করে হয়েছে। সঙ্গে সঙ্গে বলগুলোকে নিয়ে নেবেন। আর যদি দেখেন যে কেঁচোগুলো মানে বাস ডিসপার্স অবস্থা আছে, আপনার আর কিছু করার দরকার নেই। আপনি পরের দিন চট অথবা যে কোনো মানে কটন ক্লথ দিয়ে ওটাকে ঢেকে দেবেন। ঢিবিটাকে ঢেকে দিতে হবে, একদম পুরোপুরি ঢেকে দিতে হবে না, যতটুকু সম্ভব হয় ঢেকে দেবেন। কারণ আমরা এই কাজটা করছি টু চেক দ্য ইভেপারেশন, মানে ঢিপির থেকে যেমন জল উপর দিকে উড়ে না যায়। যেহেতু আমরা 60% দিছি, এখন আমরা চেষ্টা করব 60% মেনটেন করার জন্য, এই জন্য আমরা আটকাই দেবো। আর যদি দেখি মানে গরমের সময় থাকে, তখন দিনে একবার করে জল ছিটিয়ে দিতে হবে, মানে ফুলের দিয়ে ঝাড়ি দিয়ে, ঠিক আছে। কিন্তু যদি আপনি দেওয়ার পরে আপনাকে 1 মাস পর আপনি দেখবেন যে কেঁচোগুলো উপরের দিকে এসে কাশ দিচ্ছে, মানে তাতে বোঝা যাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি কাস্ট পেয়ে যাবেন। কেঁচোর একটা নিয়ম হলো, তারা সারা দিন রাত্রি খাওয়া দাওয়া করবে, ব্রিডিং করবে, মানে 2 ইঞ্চি নিচে, এবং রাতের বেলা এসে কিন্তু তারা ওই কাশটা উপরে দিয়ে যাবে।
অতএব আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমাদের আর চিন্তা করতে না, উপর থেকে কাজটাকে গ্রহণ করলে পরে হয়ে যায় আমাদের। তাহলে চাষিরা তো খুব সহজে একদম সহজে ঘরোয়া পদ্ধতিতে কেঁচো সার উৎপাদন করলেন আর কি। এবারে যে সংগ্রহ যেটা বলছেন, এটা কিভাবে করবে যদি একটু বলেন। একদম মানে আমরা যখন বলি যে সংগ্রহের সময় হাতটাকে খালি রাখতে বানা করে একটা গ্লোভস পরে নিয়ে ওটাকে ওখান থেকে উপর থেকে যতটুকু পর্যন্ত কাস্ট হয়েছে ওটুকু ভেঙে নিয়ে আসবে, ভেঙে নিয়ে এসে বাকিটা আবার কেঁচোরা অটোমেটিক কিন্তু নিচে চলে যাবে, কারণ আপনি কাঠ সংগ্রহের 2-3 দিন আগেই জল দেওয়াটা বন্ধ করে দেবেন। জল দেওয়াটা বন্ধ করে দিলে পরই কেঁচো অটোমেটিক নিচের দিকে চলে যাবে, কারণ উপরে তো ড্রাই থাকবে, তখন তারা ড্রাই পছন্দ করে না, তো ওরা নিচের দিকে চলে যাবে। আমার উপরের থেকে কাজটা নিয়ে নেবে গ্লোভস পরে। ঢিবিটা কতটা এটা 2.5 থেকে 3 ফিট করি আমরা, আর পাশেও 2.5 থেকে 3 ফিট লম্বা। আপনি যতটুক জায়গা আছে ততটুকু করতে পারেন। মানে আপনি দুদিক দিয়ে যেমন কাজ করতে পারেন, কৃষক ভাইরা কাজ করতে পারে, এই জন্য ওই ডিবিটাকে 2.5 থেকে 3 ফিট উচ্চতা, পাশে 2.5 থেকে 3 ফিট, আর লম্বা আপনি যতটুকু করতে পারেন। তো কৃষক বন্ধু যখন ওই কেঁচোগুলোকে ঢিবির মধ্যে ছাড়লেন, কেঁচোগুলো পালিয়ে চলে যাবে না? না, যাবে না। এই কারণে আমরা ওদের কিছু খারাপ মানে প্রিডেটর আছে, মানে তারা নষ্ট করে। এই জন্য কৃষক ভাইরা চারিদিকে একটা কেঁচো ওখান থেকে কখনোই যাবে না, কারণ এখানে সে খাদ্য পাচ্ছে হয়তো কেন বাইরে যেয়ে কী করবে। তবে একটা সময় আমরা দেখেছি যদি খুব বৃষ্টি হয়ে যায় তখন কয়েকটা কেঁচো দেখি বাইরের দিকে বেরিয়ে আছে, কী জন্য আসে জানি না, কিন্তু বেরিয়ে আছে। কিন্তু তাছাড়া ওরা সহজে বেরোতে চায় না। আর ওদের কিছু আমরা অনেক সময় ওটা করার পরে তারপরে আমরা ওই জিনিসটাকে নিয়ে আমরা একটা ছায়াযুক্ত জায়গায় রাখবো, কারণ তখন ওই কাজগুলোর ভিতরে 40% ওয়াটার থাকে, কিন্তু আমরা যদি প্রিজার্ভ করতে যাই তো আমরা 20% মানে ওয়াটার রাখতে চাই কাস্টে। তো এই জন্য একটু শুকিয়ে দিতে হয় ছায়া শুকিয়ে দিয়ে তারপরে আমরা চালুনিতে ঝেঁকে নিয়ে ওখান থেকে মানে এক্সের যে জিনিসগুলো, কারণ যখন কৃষক ভাই সংগ্রহ করবে তো এত তো বেশি সমগ্র সম্ভব না, মোটামুটি নিয়ে আসবে, অনেক কিছু এক্সট্রা আসবে যেগুলো চালুনিতে বাছাই করে নিয়ে যাবে। তারপরে ওখানে যে বেরোলো কাজগুলো সেগুলোকে আমরা 20% যখন ওয়াটারের ভিতরে থাকবে তখন কিন্তু আমরা এটাকে ব্যাগের ভিতরে ভরবো। কী ব্যাগে ভরবো? চটের ব্যাগে ভরবো না, কাগজের ব্যাগে ভরবো না, ভরবো হলো HDPP, হাই ডেন্সিটি পলিপ্রোপিলিন। এবং সেই মানে ব্যাগটা হলো কিন্তু হোয়াইট কালারের হবে, কারণ যখন নাকি ট্রান্সপোর্ট করবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই হোয়াইট কালারের জন্য ভিতরে আপনি সূর্যটা আর মানে টেম্পারেচারটা যাচ্ছে না। ঠিক আছে, এই পদ্ধতি করলে। আর যদি আপনি তারপরে রেখে দিবেন, আবার জল দিবেন, এরকম করে রাখবেন যে আপনি যখন ঢিবিটা একদম ছোট হয়ে যাবে ঢিবিটা, তখন আপনি ওই যে 20 থেকে 25 দিনের কাঁচা গোবর মাঝখানে দিয়ে দেবেন। আর কেঁচোর সবচেয়ে প্রিয় খাদ্য হলো কাঁচা গোবর, অতএব সে তখন এটা না খেয়ে ওখানে চলে যাবে। তখন আপনি ওখান থেকে আস্তে করে কেঁচোগুলোকে তুলে নিয়ে আপনি যেখানে প্রিজার্ভ করবেন সংরক্ষণ করে রাখবেন। তো এই যে ঢিবিটা করা হলো এবং ঢিবিটা থেকে একদম শেষে গিয়ে আমরা কিছুকে সংরক্ষণ করলাম, এটা কতদিন পর্যন্ত? এটা হলো কি আপনি এখন এটা নির্ভর করবে যে আপনি লম্বা যত হয়তো বেশি সময় নেয়, কিন্তু এটা নিয়ে আমরা 4 থেকে 5 মাসের ভিতরে জেনাপ কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি সঙ্গে সঙ্গে কৃষক ভাইরা আর একটা ঢিবি তৈরি করে দেবে, এখান থেকে কেঁচোগুলো সংগ্রহ করে ওই ঢিবিতে ছেড়ে দেবে। আচ্ছা, এই পদ্ধতিতে সে করতে পারে। অতএব এটাই করে সবাই, দুটোই রাখে ওইরকম একটা জায়গা করে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে কেঁচো সারটা কিন্তু ব্যবহার করার জন্য যে আপনি কীভাবে মানে এটা ব্যবহার করবেন, অনেকে প্রশ্ন করে অনেকটা। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি যতটুক সম্ভব আপনি কেঁচো সার ব্যবহার করেন, কারণ আমাদের মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুবই কম, এবং কেঁচো সার ব্যবহার করলে পরে আমাদের জৈব পদার্থের পরিমাণ বাড়বে এবং মাটির গুণাগুণ বাড়বে। এবং কেঁচো সারের সাথে গাছের পরিপূর্ণ খাদ্য আপনি দিয়ে দিচ্ছেন, ফলে গাছের উৎপাদনও বেশি হচ্ছে এবং মাটির এবং পরিবেশের স্বাস্থ্য ভালো থাকছে। হ্যাঁ, গাছের উৎপাদন ভালো হচ্ছে, পরিবেশের স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য ভালো থাকছে। তো আমাদের আজকের যে বিষয় ঘরোয়া পদ্ধতিতে কেঁচো সার উৎপাদন, তো আমাদের সময় তো শেষ। একদম শেষে যদি আপনি একটা দুটো টিপস বলেন
হ্যাঁ। কৃষকদের জন্য যে একটা দুটো টিপস বলেন যে এই ঘরোয়া পদ্ধতিতে কেঁচো সার উৎপাদনের জন্য তারা কি করবেন, আমাদের সময় একদম শেষ, ছোট্ট করে যদি বলেন। আমি কৃষক ভাইদের একটা কথা বলবো যে আমাদের অনেক বইয়ে ঠয়ে পাবেন যে 4 থেকে 5 মাস 6 মাস পরে কেঁচো সার ব্যবহার করা যায়। হ্যাঁ, করা যায়, কিন্তু আমি বলবো কৃষক ভাইদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনি কেঁচো সারটাকে মাঠে প্রয়োগ করবেন। তাতে কেঁচোর শরীরে বা যে কাষ্ঠের উপরে যে ভালো ভালো জীবাণুগুলো থাকে, যেগুলো আমাদের উপকার করে, গাছের উপকার করে, মাটির উপকার করে, পক্ষান্তরে আমাদের উপকার করে, তাদের পরিমাণটা কিন্তু দিন দিন কমতে থাকে, কারণ ওটা শুকোতে থাকে আর ওরা লাইসিস হয়ে মরতে থাকে। অতএব আমি বলবো কৃষক ভাইদের, আপনি ঘরেতেই করছেন, আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। এবং এরকম রাউন্ড দ্য ইয়ার এটা করা যায়, কিন্তু অনেক সময় অতিরিক্ত ঠান্ডায় এবং অতিরিক্ত বর্ষার সময় এটা একটু কম প্রোডাকশন হয়, তা আপনারা চেষ্টা করবেন ওই দুটোকে অ্যাভয়েড করার জন্য। টিপস বেশ, তাহলে কৃষক বন্ধুরা আপনারা ঘরোয়া পদ্ধতিতে কেঁচো সার উৎপাদন করুন এবং বেশি বেশি করে কৃষিকাজে ব্যবহার করুন, তাহলে ফসলের উপকার হবে, ফলনের উপকার হবে এবং মাটির স্বাস্থ্য ও পরিবেশের স্বাস্থ্য ভালো থাকবে। তো আজকে আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আজকের বিষয় ছিল ঘরোয়া পদ্ধতিতে কেঁচো সার উৎপাদন, এবং এ বিষয়ে আমরা জানলাম। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর, পাশাপাশি TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি সয়েল সায়েন্সের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.